ভারত ও চীন এশিয়ার দুই উদীয়মান শক্তি। ভূ রাজনৈতিক খেলায় এই দুই দেশ বহু আগেই নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বৈশ্বিক রাজনীতির নানা ইস্যুতে তারা মুখোমুখি হলেও মাঝে মাঝে নাটকীয়ভাবে অভিন্ন অবস্থান নেয়। যেমন 2018 সালে শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতার প্রশ্নে বাংলাদেশে তারা একযোগে অবস্থান নেয়। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় গত 5 দশকের কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় ভারত ও চীনের ছায়া পর্যন্ত না পড়া দুষ্কর। বিশ্বের প্রায় 200 রাষ্ট্রের মধ্যে উন্নত ও শক্তিধর রাষ্ট্রগুলো নিজস্ব কৌশলগত বলয় তৈরি করেছে। ইউরোপে যেমন ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে কাজ করছে, সেখানে এশিয়ার কোনো স্থানীয় আঞ্চলিক জোট নেই। দক্ষিণ এশিয়ার সার্ক কার্যত অচল। ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব, বিমস্টেক ভারতের ব্রেনচাইল্ড হলেও পারস্পরিক আস্থার অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার নিয়ে গঠিত চতুর্দেশীয় অর্থনৈতিক করিডোর উদ্যোগও অবিশ্বাসের কারণে থমকে গেছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় নেয়। প্রায় 1.5 দশক ধরে ভারত ও চীনের সমর্থনে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শোচনীয় পতন ঘটে। তিনি দিল্লিতে আশ্রয় নেন। সেখানে তাকে নিয়ে ভারত এক ধরনের না ফেলতে পারা না গিলতে পারা পরিস্থিতিতে পড়ে। বাংলাদেশ সরকার শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও বিচারের আহ্বান জানালেও ভারত তাতে এখনও সাড়া দেয়নি। হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ অবনতির দিকে। ভারতের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে নতুন সরকারকে আক্রমণ করছে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এসব ঘটনার বেশিরভাগই রাজনৈতিক। দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক, বিদেশ সচিবের সফর সত্ত্বেও সম্পর্কের উন্নতির লক্ষণ নেই। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়েছে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফল চীন সফর করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামাত ও ছাত্র প্রতিনিধিরাও বেইজিংয়ের আমন্ত্রণে চীন সফর করেছেন। এই সফরগুলো এমন সময় ঘটেছে যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিবিসির তথ্যমতে গত 8 মাসে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সীমিত। ঢাকায় ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। চীনা বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়াকে দিল্লির একচ্ছত্র বলয় ভাবা ভারতের দীর্ঘমেয়াদী ভুল। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এখন চীন ভারত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দ্য ইকোনমিস্টের এক সাম্প্রতিক নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলাচ্ছে। কলম্বো বন্দরে চীন ও ভারতের যুদ্ধজাহাজ পাশাপাশি নোঙর করে। কন্টেইনার টার্মিনাল, শিল্প প্রকল্প, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করছে। ভারত এর জবাবে কোভিড সহায়তা ও চীনা ঋণ থেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। 2014 সালে সবার আগে প্রতিবেশী নীতি গ্রহণ করলেও ভারত এই কৌশল এখন আর কার্যকর হচ্ছে না। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা এক নায়ক শাসনকে সমর্থন দিয়ে ভারত তার কৌশলগত পছন্দকে স্পষ্ট করেছিল। কিন্তু শেষ পর্যন্ত হাসিনার পতনের মাধ্যমে ভারত শুধু গোয়েন্দা ব্যর্থতায় নয়, তার কূটনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাও উন্মোচন করেছে। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব স্পষ্ট। ভারতীয় মিডিয়ার হাসিনার পতন নিয়ে প্রচারিত ভ্রান্তিকর খবর ভারত সরকার খুব কমই নিয়ন্ত্রণ করেছে। চীন ইতিমধ্যেই বাংলাদেশকে $2 বিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আরও $5 বিলিয়নের আলোচনা চলছে। এই অবস্থায় ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন ও পররাষ্ট্র সচিব শারন মনে করেন, ভারতের কূটনীতিকে আরও বাস্তববাদী হতে হবে। তরুণ প্রজন্মকে ভারতের প্রতি আকৃষ্ট করতে শিক্ষা ও মানব সম্পদ খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া সীমান্ত অঞ্চলে স্থানীয় সরকারের সম্পৃক্ততা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। সব দিক বিবেচনায় বলা যায়, দক্ষিণ এশিয়া এখন নতুন মেরুকরণের পথে। ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন ভারতকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে উপস্থাপন করতে চান, তখন দক্ষিণ এশিয়ায় ভারতের নিজের অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের দ্বিধা ও দুর্বলতা স্পষ্ট। চীন সেই শূন্য স্থানটি দ্রুত পূরণ করছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু দেশের দৃষ্টি এখন বেইজিংমুখী।
ভারত কি দক্ষিণ এশিয়ার তার প্রভাব ধরে রাখতে পারবে, নাকি একে একে সব মিত্রকে হারাবে? এই প্রশ্ন এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।